প্রধানমন্ত্রীর বিদেশ সফর, সেখানে যেই বিলিয়ন ডলারের চুক্তির কথা আমরা বলছি সেটি $7 বিলিয়ন পর্যন্ত হতে পারে আমরা শুনতে পাচ্ছি। প্রধানমন্ত্রী বলেছেন যে এই সরকারের প্রথম বিনিয়োগ সংক্রান্ত দপ্তর চীনে স্থাপিত হবে, এমন ঘোষণাও তিনি দিয়েছেন। এই মুহূর্তে হয়তো চীনের প্রধান রাষ্ট্রপতির সাথে তার এই মুহূর্তে হয়তো বৈঠকটিও চলছে বা আয়োজনটি চলছে। এরকম একটি বাস্তবতায় আমরা আগেও দেখেছি, মালয়েশিয়া সফর তো প্রধানমন্ত্রীর আসলে মূল প্রথম সফর বিদেশে, আলোচনা অনেক হয়েছে। চীনের সাথে আমরা এর আগে বিগত সরকারের আমলেও দেখেছি যে অনেক ধরনের আলোচনা হয়েছে, এমওইউ হয়, এমওইউ সবাই করে, কিন্তু শেষ পর্যন্ত এই বিনিয়োগটি আসে না। মালয়েশিয়াতে এবার যখন আমরা আলোচনা করলাম, আমরা দেখলাম যে কোনো বিষয়ে কংক্রিট ডিসিশন এখন পর্যন্ত আমরা আনুষ্ঠানিকভাবে জানতে পারিনি যে একটি পার্টিকুলার বিষয়ে ডিসিশনগুলো হয়েছে। এই সফরকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? পররাষ্ট্রনীতিকে আপনি সরকারের কিভাবে দেখেন? আমি তো এটাকে বলবো ইটস এ গুড স্টার্ট। আর সেকেন্ড হলো, মানুষ রাষ্ট্রনায়ক হয় কখন? যখন এক্সেপশনাল কোনো কিছুকে বাস্তবায়ন করে দেখাতে পারবে। বক্তৃতা দিলে তো কাজ হবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রীরা কি আগে বিদেশ সফর করে নাই? করেছে। এমওইউ হয় নাই? হয়েছে। কিন্তু এটাকে কার্যকরভাবে যদি রূপান্তর করে ইমপ্লিমেন্টেশন করা যায়, এটাই হবে সেটিং এক্সাম্পল। আমরা এখনকার মাননীয় প্রধানমন্ত্রীকে দেখতে পাই বেশ কিছু ব্যক্তিগত ব্যাপারে উনি এক্সাম্পল সেট করার চেষ্টা করছেন। কেমন করে অল্পতে বেঁচে থাকা যায় তার ব্যবস্থা করছেন, অল্প ভোগ করা যায় তার ব্যবস্থা করছেন, অল্প খেয়ে জীবনযাপন করা যায় তার ব্যবস্থা করছেন। কিন্তু জাতি কী করে অ্যাডভান্স হবে এই ব্যাপারে যদি ভিশনারি লিডারশিপ তিনি দিতে পারেন, ইটস এ স্টার্ট। ফর দ্য ফার্স্ট টাইম হি ওয়েন্ট টু মালয়েশিয়া, দেন টু চায়না। এখন এখানে ফিডব্যাক কী হবে? এই ফিডব্যাকটার উপর নির্ভর করবে যে আসলে উনি যে লিডারশিপ দিচ্ছেন এই লিডারশিপের উপর মানুষের আস্থার পরিমাণ কী হবে। এটি অত অ্যাডভান্সলি বলা ঠিক হবে না। আমি মনে করি এখানে আমাদের কশাস হওয়া উচিত। কারোর জন্যই কোনো ব্ল্যাঙ্ক চেক নাই। যদি তিনি পারেন এই এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে, তা ডেফিনেটলি পিপল উইল রিমেম্বার হিম। আরেকটা কথা আমি বলি, যে ভাই বলেছেন যে কারোর সঙ্গেই শত্রুতা না, সবার সঙ্গেই বন্ধুত্ব। যে প্রক্রিয়ায় এই রাজনৈতিক প্রসেসের মধ্যে আমরা এসেছি, আমরা পার্শ্ববর্তী দেশের সিস্টেমের বিরুদ্ধে যুদ্ধ করেছি। সুতরাং আপাতত এখানে বন্ধুত্ব গড়ে উঠবে না এভাবে। আপনি অনেক রিয়াকশন দেখতে পাবেন। ভারতীয় সরকার যে পরিমাণ রিয়াকশন বাংলাদেশে বিগত 2 বছরে দেখিয়েছে, আপনি দেখবেন এই প্রতিটার মধ্যে ম্যালিস আছে। এবং বিভিন্ন কথা আমরা শুনেছি কিভাবে তারা বাংলাদেশ থেকে বিদেশে গিয়েছেন, কোন কোন জিনিসের ডেডলক তৈরি হয়েছে, পূর্ববর্তী সরকারের সঙ্গে কোথায় গিয়ে আলোচনা থেমে গেছে, কেন পোষহীন হচ্ছে এবং কেন এই ধরনের সীমান্তে হত্যা হচ্ছে। চোখের সামনে দেখছি আমাদের বিজিবির সঙ্গে যুদ্ধ হচ্ছে, ভিডিও দেখাচ্ছে যুদ্ধ হচ্ছে, ওরা আসতে চাচ্ছে, আমাদের লোকেরা ঠেকাতে চাচ্ছে, আমাদের লোকেরা গিয়েছে। তারপরে বিজিবি যথেষ্ট নয়, ওই এলাকার আবাল বৃদ্ধ বনিতা নিজের আগে এই সমস্ত জায়গায় হাজির হচ্ছে। তাহলে এই আচরণ যদি করে কেউ, তাহলে এই রাষ্ট্রটা নিউট্রাল থাকতে পারবে? এখন চীন ছাড়া আমাদের অপশন আছে। যে সমস্ত বড় বড় প্রজেক্টের স্বপ্ন আমরা দেখি, এর অর্থ যোগানদাতা কি ভারত হতে পারবে? ভারত কি ক্যাপেবল রাষ্ট্র? ভারত কি পারে তার পার্শ্ববর্তী রাষ্ট্রকে আর্থিকভাবে এই ধরনের সহযোগিতা দিতে? নো, আনসার ইজ নো। কি পারে তারা? অতীতে আমরা দেখেছি বাংলাদেশের সিকিউরিটি সিস্টেমের মধ্যে তারা ইনক্লুড করেছে, বাংলাদেশের ল এনফোর্সমেন্ট এজেন্সির সিকিউরিটি সিস্টেমের মধ্যে তারা পার্টিসিপেট করেছে। অতীতে আমরা এটাও দেখেছি ইন্টারনাল রাজনীতিকে নিজের মতো সাজানোর জন্য নেকেডলি ইন্টারফেয়ার করেছে। কিন্তু তারা কি আমাদেরকে 3rd টার্মিনাল বানানোর জন্য বিনিয়োগ করেছে? তারা কি আমাদের পদ্মা সেতু বানানোর জন্য বিনিয়োগ করেছে? তারা কি আমাদের তিস্তা বানানোর জন্য বিনিয়োগ করবে? করবে না, পারবেও না, কারণ দিস ইজ বিয়ন্ড দেয়ার ক্যাপাসিটি। ফলে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী যে স্ট্র্যাটেজি নিচ্ছেন, দিস ইজ রাইট। কিন্তু আমি এখনই 100তে 100 দেওয়ার পক্ষে নই। আমি মনে করি এই স্ট্র্যাটেজিটা ইমপ্লিমেন্টেশন যখন হবে, তখন উই অল উইল অ্যাপ্রিসিয়েট হিম উইথ গুড গ্রেস।